দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন ডিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এবং শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব সাজেদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। রাজীব ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা নতুন বছর আসলে নতুন প্রত্যাশা নিয়ে আমাদের শুরু হয়েছে, তবে যদিও আমরা জানি সারা বিশ্বব্যাপী কোভিড-19 এর প্রভাব রয়েছে, তারপরেও নতুন বছরে প্রথমে একটু পুঁজিবাজারের বর্তমান অবস্থাটি ছোট করে জানতে চাইবো, কেমন দেখছেন? রাজীব ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমাদের 21 টিভির সমস্ত দর্শক যারা আছেন তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনি খুব ভালো করে জানেন এবং আমরা সবাই জানি যে আমাদের আসলে গত 2020 সাল যে সালটি গেল, এটি অত্যন্ত দুঃখজনক একটি বছর। অর্থনৈতিক ভাবে আমরা খুব খারাপ একটি সময় পার করেছি। যদিও আমরা এই সময়গুলো থেকে আস্তে আস্তে উত্তরণ করার জন্য চেষ্টা করছি বা আমাদের সরকার চেষ্টা করছেন, সেই সাথে পুঁজিবাজারও কিন্তু একটি আস্তে আস্তে কিছুটা স্টেবল পর্যায়ে আসছে। সেটার সাথে প্রত্যাশাও বেড়েছে এবং আপনি দেখবেন যে লেনদেন বেড়েছে। আমাদের বর্তমানে যে প্রত্যাশা বা বিনিয়োগকারীদের যে আশা, সেই আশার সবচেয়ে বড় জায়গাটা হলো যে আমাদের বর্তমান বাজারে সুশাসন প্রতিষ্ঠার যে একটি জায়গা, এই জায়গাটি কিন্তু মানুষ অনেক বেশি উৎসাহী ছিলেন এবং দেখতে পাচ্ছেন যে বর্তমানে সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ অন্যান্য যারা আছেন সরকার সহ প্রত্যেকেই কিন্তু এটা অত্যন্ত আন্তরিক এবং তারা এটি খুব দৃঢ়ভাবে পরিপালন করার চেষ্টা করছেন। আমি ছোট্ট একটি উদাহরণ দিই, একটি উদাহরণ দিলে হয়তো জিনিসটা আরো দর্শকদের জন্য পরিষ্কার হবে। যে বর্তমান সরকারের উচ্চ মহলের মানে খুব ক্ষমতাবান একজন ব্যক্তি, আমি ওনার নামটি বলতে চাচ্ছি না, উনি পর্যন্ত বা ওনারাও যেভাবে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে যে আইন পরিপালন করার জন্য, সিকিউরিটিজ ল পরিপালন করার জন্য যে কাজটি তারা করছেন বা করেছেন, এটি কিন্তু রিমার্কেবল এবং এটি আমাদের জন্য শিক্ষণীয় এবং অত্যন্ত লক্ষণীয় একটি বিষয় যে বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা পুঁজিবাজার সরকার আইনের ব্যাপারে, সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় পরিকল্প তাদের হাতে এবং তারা কিন্তু এটি করবেন। এবং আমি মনে করি যে বর্তমান আমাদের যে নতুন বছর আসলো, এই বছর এই আইন পরিপালন করার ব্যাপারে সুশাসন প্রতিষ্ঠাটাই আমাদের আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যদি এই চ্যালেঞ্জ থেকে উত্তরণ করতে পারি, বাজার ইনশাল্লাহ অনেক ভালো হবে। অবশ্যই। আমরা দেখছি যে এই নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারে বিনিয়োগকারীদের আস্থার জায়গা আরো ফেরত আসছে আস্তে আস্তে, এবং তারাও চেষ্টা করছেন বাজার যেন দীর্ঘমেয়াদী একটা আপন গতিতে এগিয়ে যেতে পারে। সেই জায়গায় একটু বেশ কিছু পরিবর্তন ইতিমধ্যে হয়েছে। আমরা যদি বিশেষ করে সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে আলোচনা করি, যে আইপিও মার্কেটের যে পরিবর্তন, এবং আগে আমরা দেখতাম যে এখানে একটি সিন্ডিকেটের ব্যবসা ছিল, সেটি ভেঙে দেওয়ার জন্য সকলেই যেন আবেদন করলে পান, যতটুকুই পান, সেই জায়গায় একটি পরিবর্তন এসছে। সেই জায়গাটা আপনারা অনেকদিন ধরে বাজারে বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি কাজ করেন, তাদের অবস্থানটি কেমন দেখছেন? রাজীব ভাই, আসলে এই বিষয়টি আমার ব্যক্তিগত দৃষ্টিতে এটি খুব ভালো হয়েছে, যেহেতু বাজারে একটি আইপিও হান্টার নামে একটি গ্রুপ তৈরি হয়েছিল, যারা শত শত অ্যাকাউন্ট মেনটেন করে, তাদের কাজ ছিল শুধুমাত্র আইপিও হান্ট করা এবং সেটি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে দেয়া। তারা কিন্তু কখনোই আর এই সেকেন্ডারি মার্কেটে আসতো না। আমাদের মার্কেটে আস্তে আস্তে শুষ্ক হয়ে যাচ্ছিল এই শুধুমাত্র এই আইপিও হান্টারদের কারণে। অথচ যারা সব সময় সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করছেন, সেই বিনিয়োগকারী ভাইরা সবসময় বঞ্চিত হতেন। সবসময় বলবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বঞ্চিত হতেন, কারণ তারা বিনিয়োগ করছেন অথচ বিনিয়োগ একটি আইপিওতে আবেদন করলে সেটির থেকে কোনো কিছু পান না। এই বিষয়গুলো যখন থাকে, এটি আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন উপলব্ধি করেছেন। উপলব্ধি করে তারা যে পদ্ধতিটি ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন, যদিও এখন এটি হয়নি, এটি হলে আমার মনে হয় যে যারা বাজারে সেকেন্ডারি মার্কেটের বিনিয়োগকারী যারা, তারাই সত্যিকার অর্থে লাভবান হবেন। আর সেই ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হলো যে সেকেন্ডারি মার্কেটের প্রতি আমাদের যারা নতুন বিনিয়োগকারী আসবেন, তাদের একটি উৎসাহের জায়গা তৈরি হবে। কারণ হলো তাকে সবসময় একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ তাকে মেনটেন করতে হবে। এই মেনটেন করার জন্য তাকে কখনো কিনতে হবে বা কখনো উনি বিক্রিও করবেন। এই যে মানসিকতাটা তৈরি হবে কেনা বেচা করার, এটি থেকে কিন্তু আমরা অনেক বিনিয়োগকারী পাবো, যে বিনিয়োগকারীরা আমাদের সেকেন্ডারি মার্কেটে অবদান রাখবেন। এটি আমি মনে করছি ভালোই হয়েছে। সাজবে, এখানে কিছু বিষয়ে কাজ করছে বিনিয়োগকারীদের মাঝে, যে কেউ হয়তো বা অনেক বেশি আবেদন করবেন, কেউ হয়তো বা মিনিমাম আবেদনটি করবেন। এই জায়গাগুলো কিভাবে আসলে সমন্বয় করা হতে পারে?
আইপিওর ক্ষেত্রে? জি রাজীব ভাই, আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এটি আপনি একটু আপনাদের মনে আছে কিনা, আমাদের কিন্তু 96 এর আগে আমাদের বাজারে এই ব্যাপারই ছিল। আগে কিন্তু প্রোরাটা বেসিসে শেয়ার আইপিও তে দেয়া হতো। এখন যেটি হবে, আমরা যতটুকু মানে জেনেছি, যে একজন বিনিয়োগকারী চাইলে উনি বেশি আবেদন করতে পারবেন, কিন্তু সর্বনিম্ন তাকে 10,000 টাকার বিনিয়োগ করতে হবে। এখানে যে কথাটি হলো যে যতগুলো শেয়ার, এটি আমার মনে হচ্ছে যে এখনো স্ক্রিপ্টের একটা বিষয় থাকবে যে কতজন বিনিয়োগকারী আবেদন করছেন। আচ্ছা আচ্ছা। যদি যতগুলো শেয়ার আসবে, যতজন বিনিয়োগকারী এবং যতগুলো স্ক্রিপ্ট, তার চাইতে যদি বেশি বিনিয়োগকারী আবেদন করেন, তখন কিন্তু আর ওই প্রোরাটার ব্যাপারটা থাকবে না। তখন হবে কি, যতজন বিনিয়োগকারী আবেদন করেছেন বিনিয়োগকারীর মাঝে ভাগ করে দেওয়া হবে, প্রোরাটাতে ভাগ করে দেওয়া হবে। এটাতে যাই হোক, কম হোক আর সমান সমান হোক, কিন্তু যদি বেশি আবেদন করে এবং যদি সেই ক্ষেত্রে শেয়ার যদি না থাকে, আমি দুঃখিত, আমি বলতে চাচ্ছিলাম যে যদি শেয়ার থেকে যায় কিন্তু আবেদনকারী নাই, তখন যারা বেশি বিনিয়োগ করে বেশি আবেদন করেছেন তাদেরকে তখন বেশি পরিমাণ দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে আমার একটি প্রস্তাবনা, আমি নিজের প্রস্তাবনা, সেটি হলো যেটি লোয়ার যে লিমিটটি সেট করা হয়েছে, যে 10,000 টাকা মিনিমাম আবেদন, আর আপারও একটি লিমিট কিন্তু দেওয়া উচিত আমি মনে করি। সেটি 50,000 হতে পারে বা 1 লক্ষ টাকা হতে পারে। কারণ আমার সক্ষমতা আছে, আমি যদি কোটি টাকার আবেদন করি, সেক্ষেত্রে যার সক্ষমতা কম তিনি তো রেশিওর জায়গাটা গিয়ে মার খেয়ে যাচ্ছেন। জি, সেটি আমার কাছে মনে হয় যে সিলিংটা আসলে দুই দিকেই থাকা উচিত। নিচেও যে সিলিংটা থাকছে, আপার লোয়ার দুই দিকেই থাকা হতে পারে, আপার লিমিটটাও যেন সেট করা হয়। এটি হলে কিন্তু আরো অনেক বেশি কার্যকর হবে বিষয়টা। আচ্ছা আচ্ছা, সৌন্দর্য হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নেই, তারপর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্র গ্রুপের সৌজন্যে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এবং সামরিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজিদুল ইসলামের সঙ্গে ফিরছি তার সাথে আবার আলোচনায়। যেরকম সাজিদুল ইসলাম, আমরা কথা বলছিলাম পুঁজিবাজার পরিস্থিতি, নতুন বছরের প্রত্যাশা, বেশ কিছু পরিবর্তন এসছে সেই জায়গায়। আরেকটি বিষয়, অনেক বড় একটি প্রত্যাশার পরে আমরা পরিবর্তন দেখছি, সেটি হচ্ছে অবন্টিত লভ্যাংশ, যেটি বিএসইসির নতুন একটি নির্দেশনা দিয়েছে। প্রায় 30,000 কোটি টাকার মতো লভ্যাংশ অলস পড়ে আছে, সেগুলোর ব্যবহার এবং নতুন যে নিয়মটি এসছে সেটি পুঁজিবাজারে কি প্রভাব বয়ে আনবে? রাজীব ভাই, এটি আসলে আমরাও কোনোদিন এটি চিন্তাও করিনি যে এত বড় একটি ফান্ড আমাদের আসলে আনডিস্ট্রিবিউটেড অবস্থায় আমাদের লিমিটেড কোম্পানিগুলোর কাছে, আমাদের লিস্টেড কোম্পানিগুলোর কাছে পড়েছিল। এটি কিন্তু আমাদের ধারণা ছিল না। আপনি একটু চিন্তা করে দেখেন যে আমাদের বর্তমান কমিশন কতটি বিচক্ষণতার সাথে এই জিনিসটিকে তারা ফাইন্ড আউট করেছেন, যে প্রায় আপনি যেটি বলছেন যে 30,000 কোটি টাকা, এটি যেটি হোক, এটি 20,000 কোটি টাকাও যদি হয় বা তার আশেপাশেও যদি কোনো একটি টাকা হয়, এটি দুটি ফর্মে আছে। আপনার নগদ লভ্যাংশ, আনডিস্ট্রিবিউটেড যে শেয়ার হোল্ডার্স মানি, এগুলোও আছে, আর সেই সাথে আনডিস্ট্রিবিউটেড বোনাস স্টক যে আছে সেটিও আছে। এটি আমাদের বর্তমান কমিশন যে কাজটি করার চেষ্টা করছেন, তারা এই দুটো ফান্ডকে, টাকা এবং যে স্টক, এই দুটো ফান্ডকে পুঁজিবাজারের যে আমাদের সরকারের যে প্রতিষ্ঠান আইসিবির মাধ্যমে একটি স্টেবিলাইজড ফান্ড হিসেবে তারা চেষ্টা করছে যে ফান্ড করার, যে এটি যখন বাজারকে সাপোর্ট দেওয়া দরকার এটি তারা বাজারকে সাপোর্ট দিবেন, আবার যখন কেনা দরকার কিনবেন। এটি কিন্তু খুব সুন্দর একটি বিষয় হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। কখনো যদি কোনো বিনিয়োগকারী এসে তার পরিচয় যদি উনি প্রুফ করতে পারেন যে এটি তার প্রাপ্য টাকা, এটি যখন উনি প্রুফ করবেন, এই প্রুফ করার সাথে সাথে কিন্তু তার যে প্রাপ্য লভ্যাংশ বা প্রাপ্য যে স্টক ডিভিডেন্ড যেটি ছিল, এটি কিন্তু আবার ফেরত দেওয়া হবে। কিন্তু এই যে টাকাগুলো, এই টাকাগুলো যদি পুঁজিবাজারের জন্য ব্যবহৃত হয়, এটি বাজারকে স্টেবিলাইজ করার জন্য এর চাইতে ভালো আর কি হতে পারে? আপনি দেখেন, আমাদের বহুদিনকার একটি দাবি ছিল যে আইসিবির মতো আরেকটি প্রতিষ্ঠানকে যেন দাঁড় করানো যায়। আইসিবি নিজস্ব বিনিয়োগ হয়তো 20-25 হাজার কোটি টাকা হতে পারে। সেই ক্ষেত্রে এখানেও যদি এরকম 20-25 হাজার কোটি টাকার একটি বিনিয়োগ আসে, সেই বিনিয়োগ আমাদের পুঁজিবাজারের জন্য কতটা মানে পজিটিভ অবদান রাখবে, এটি তো আসলে আমরা চিন্তাই করতে পারছি না। আমি মানে খুব আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের বর্তমান কমিশনকে। অত্যন্ত বিচক্ষণতার সহিত আপনি ওনারা এই কাজটি করেছেন। এত বড় একটি ফান্ড রয়েছিল, এটি আমাদের কোনোদিন কল্পনাতেও আসেনি যে এই ধরনের একটি ব্যাপার ঘটতে পারে। আমি খুব আশাবাদী এটি বাজারের জন্য পজিটিভ এবং বাজারের জন্য সত্যিকার অর্থে একটি
কাজ করবে, ভালো সত্যিকার কাজ করেছে। করবে। জনাব সাজিদুল ইসলাম, এবার আসতে চাই আমরা একটু বাজারের যে নিয়ন্ত্রক সংস্থা তারা তাদের প্রচেষ্টা চালাচ্ছেন, স্টক এক্সচেঞ্জ একটা বড় ভূমিকা বাজারে রাখতে পারে বা পারছেন, আপনারা করছেন। আমরা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, স্ট্র্যাটেজিক পার্টনার পেয়েছি, এবং এই যে এই জায়গাগুলোর অগ্রগতিতে নতুন বছরে আপনি যেহেতু ব্রোকার্স অ্যাসোসিয়েশনে আছেন, সেই জায়গাটায় নতুন নতুন ভালো আইপিওগুলো যেন আমরা বাজারে তালিকাভুক্ত পারি, কারণ অন্যান্য দেশে আমরা স্টক এক্সচেঞ্জের বড় একটি ভূমিকা দেখি, সেই জায়গাটা আমরা কি প্রত্যাশা রাখবো? রাজীব ভাই, ধন্যবাদ। আসলে আমরা প্রত্যাশা সবসময় করি, আমাদের নানান জায়গায় প্রত্যাশা, আমাদের সরকারের কাছে প্রত্যাশা, আমাদের কমিশনের কাছে প্রত্যাশা, কিন্তু নিজের যে কিছুটা দুর্বলতা আছে এটিও কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা এক্সচেঞ্জ গুলো আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি। আমরা যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট আমাদের হওয়া উচিত ছিল, এতটুকু ডেভেলপ আমরা এখনো হইনি। আমি নতুন বছরে আমাদের যে প্রত্যাশার একটি সবচেয়ে বড় জায়গা হলো আমাদের কাঙ্ক্ষিত টেকনোলজিক্যালি আমরা যেন ততটুকু পরিমাণ উন্নত জায়গায় যেতে পারি, যেন আমাদের বাজার একটি ভালো জায়গায় যায়। আমরা যদি বাজারকে ব্যাক এন্ড থেকে যদি এই টেকনোলজিক্যাল সাপোর্টটা যদি দিতে না পারি, তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থে বাজারকে বড় করতে পারবো না। এটি আমি স্বীকার করছি। আমরা এটিতে আসলে আমাদের ব্যর্থতা আছে। যাই হোক, আমাদের এই ব্যর্থতা আমরা নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের কমিশনের সহায়তায় আমাদের এক্সচেঞ্জ গুলো তাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানানভাবে চেষ্টা করছেন। কিন্তু আসলে এটি রাতারাতি করা সম্ভব না। যদি এত দীর্ঘার একটি বিষয়, এটি করছি, হয়তো কিছুদিন একটু সময় লাগবে। আমরা আশা করছি আগামী 6 মাস 1 বছরের ভিতরে টেকনোলজিক্যালি আমরা অনেক অ্যাডভান্সমেন্ট কিছু জিনিসপত্র পাবো আমাদের এক্সচেঞ্জ গুলো থেকে। আমি সেই সাথে বলে রাখি যে আপনি হয়তো জানেন আজকে আমাদের ডিএসসি মোবাইল যে অ্যাপসটি, সেই অ্যাপসটি আমরা প্রথম 15 মিনিট এবং শেষে 15 মিনিট আমরা চালাচ্ছি না। এটি আমাদের আমি গতকালকে এটি মাধ্যমে দেখেছি, নিউজের মাধ্যমে। পরে যতটুকু জানার চেষ্টা করে জানলাম যে এটি আমাদের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, সেই ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো পরিপালন করার জন্য আমাদেরকে এটি করতে হচ্ছে। আসলে এটিতে আমরা এই ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো করতে হবে, সেই সাথে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে টেকনোলজিক্যাল, এবং আপনি যেটি আইপিওর কথা বললেন, আইপিওর ব্যাপারে আমরা সব সময় বলি, বা ভালো কোম্পানি লিস্টেড, আমরা ভালো কোম্পানি লিস্টেডের সাথে সব সময় চাই ভালো উদ্যোক্তার কোম্পানি বাজারে লিস্টেড হোক। ভালো কোম্পানি আসলে কখনো বাজারে খুব বেশি লিস্টেড হয় না। আপনি রবি, গ্রামীণ ফোন অথবা স্কয়ার ফার্মার মতো কোম্পানি বাজারে খুব বেশি পাবেন না। আপনি ভালো মানুষের, ভালো উদ্যোক্তার কোম্পানি যদি আপনি খোঁজেন, যিনি বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করবেন না, এই ধরনের উদ্যোক্তা যদি আসেন, আমরা তাদেরকে সবসময় স্বাগত জানাই। এখানে যেন বাটপাররা না আসেন, যারা মার্কেট থেকে লুটপাট করার জন্য আসছেন, তারা না এসে যারা দেশের জন্য কিছু করতে চান, যারা অর্থনীতির জন্য কিছু করতে চান, সেই ধরনের উদ্যোক্তাদের কোম্পানিগুলোকে আমরা সবসময় খুঁজে বেড়াই। সেই ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ গুলো নিজস্ব কিছু মার্কেটিং আছে, তারাও খুব সামান্য পরিসরে সে মার্কেটিং গুলো করেন। আমাদের ব্রোকারদের এন্ড থেকেও জানেন, আমরা ব্রোকাররা যারা আমাদের সাথে আছেন, আমাদের অনেক মার্চেন্ট ব্যাংকাররা আছেন, ভাই যারা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন সব সময় আমাদের বাজারে যেন ভালো কোম্পানি, ভালো স্ক্রিপ্টের যোগান যেন আমরা দিতে পারি, সেই চেষ্টাটি তারা করছেন। আর সেই সাথে আমাদের কমিশনের কাছে বা সরকারের কাছেও আমাদের অনেক আবেদন আছে। সেই আবেদনগুলো হলো, এই ধরনের ভালো কোম্পানিগুলো আনতে হলে আমাদেরকে কিন্তু অনেক ধরনের তাদেরকে কোম্পানিগুলোকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। সেই সুযোগ সুবিধাগুলো যদি অব্যাহত থাকে, আমরা বাজারে ভালো কোম্পানি আনতে পারবো। আর সরকারের কাছে আমার ব্যক্তিগতভাবে আকুল আবেদন, সরকারের অনেক বড় বড় মেগা প্রতিষ্ঠান এখন হচ্ছে, যেগুলো করছেন, সরকার যেন বন্ডের মাধ্যমে হোক বা শেয়ার ছেড়ে হোক, যেমন পদ্মা সেতু অথবা দ্বিতীয় যে পদ্মা সেতুটি সরকার করছেন, এই ধরনের বড় বড় প্রজেক্ট যেগুলো আপনার ডিপ সি পোর্ট বা যেগুলোই হচ্ছে, এগুলোতে যদি দেশের আমাদের বিনিয়োগকারীদের যদি অংশগ্রহণের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু আমরা নিজেদের যে টাকাগুলো অলস না থেকে এই টাকাগুলো দেশের অর্থনীতিতে মানে বড় ধরনের ভূমিকা রাখবে আমি মনে করি। জি, আমরা অবশ্যই প্রত্যাশা রাখছি আমাদের অর্থনীতির সাথে সাথে পুঁজিবাজারও এগিয়ে যাবে। আমাদের পুঁজিবাজার বিনিয়োগকারীরা তবে সবসময় সতর্ক হচ্ছেন, আরও সতর্ক হতে হবে, দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। নতুন বছর আমরা সেদিকে নজর দিব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজীব ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ, আর আমাদের 21 টেলিভিশনের সমস্ত দর্শককে অশেষ ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ সুব্রা গ্রুপের সৌজন্যে পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক এবং করণীয় নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এবং শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাদেজুল ইসলামের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি আরেকটু বিরতি, 2:35 আবার ফিরবে 21 বিজনেসে। আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।